ব্লগিং শুরু করার পর দেখা যায় আমরা প্রথম দিকে অনেকেই ট্রাফিক জেনারেশন করতে পারি না, বা অনেকেই আবার গুগল আপডেটের কারণে একদম হিট খেয়ে সাইট টোটালি একদম শেষ হয়ে যায়। তো মনে করেন আপনি যদি শুধু একটা সার্চ ইঞ্জিনের উপর ডিপেন্ডেন্ট হন, বা আপনি একটা সোর্সের উপর ডিপেন্ড হন যখন মানে ওই সোর্স থেকে আপনি শুধু ট্রাফিক পাবেন, তাহলে হচ্ছে আপনি ব্লগিং করে মানে সাস্টেইন করতে পারবেন না। যেমন ধরেন আমার গত মাসে ফেব্রুয়ারি মাসে গুগল মানে টোটালি ট্রাফিক ছিল অ্যানালাইটিকে 4,300 জন, মানে মার্চ মাসে গুগলের একদম একটা আপডেট চলছে, সেটাতে ট্রাফিক কমে দেখেন মাত্র 2,800 জনে নেমে আসছে। মানে একদমই কমে গেছে, মানে 1,500 জন ট্রাফিক কমে গেছে, মানে আমার অনেক লস হয়ে গেছে। বর্তমানে অ্যাক্টিভ আছে দেখেন 2 জন লোক, বাংলাদেশ থেকে 2 জন, ফ্রান্স থেকে 2 জন। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যারা ইচ্ছা মতো আমার সবগুলো পেজ ঘুরতেছে, কপি মারে লোকেরা সাইটে ঢুকে। আচ্ছা, তো আর কিন্তু দেখেন বিং এর ক্ষেত্রে আমি আসি। বিং এর ক্ষেত্রে আমার সাইটটা যখন শুরু হয়েছিল ইনিশিয়ালি কোনো প্রকার মানে ইমপ্রেশন তো নাই, ক্লিক তো হওয়ার পসিবলই নেই, ইমপ্রেশন যেহেতু নাই, দেন কন্টিনিউয়াসলি কিন্তু একটা স্মুথ ফ্লো হচ্ছে গুগলের মতো। মানে গুগল আপনাকে একবারে উঠায় ফেলবে, আবার দেখবেন একবারে হুট করে নামিয়ে ফেলবে। যেমন গুগল মানে এখানে এটা যদিও নর্মাল, হঠাৎ করে দেখবেন আপনি এরকম উপরে উঠে গেছেন আবার একদম ফেলে দিবে, কিন্তু বিং এর ক্ষেত্রে সেটা হবে না। বিং আপনাকে একদম স্মুথলি ফলো করবে। মানে কিন্তু বিং এর প্রবলেম হলো কি, আপনার মনে করেন ট্রাফিকটা নিয়ে আসতে আপনার অনেক টাইম লাগবে, কারণ বিং আপনাকে প্রথমেই ট্রাফিক দিবে না। মানে আপনার কন্টেন্টগুলো যখন পুরানো হবে, একটু পুরাতন হবে, এবং আপনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করে যাবেন, তখন কিন্তু সে বিং আপনার ওয়েবসাইটকে ভ্যালু দিবে। পাশাপাশি হচ্ছে বিং এ ব্যাকলিং ম্যাটার করে। মানে ব্যাকলিং ম্যাটার করে বলতে, যখন আমার একটা নতুন সাইট যেটা যে কিস প্রেপের জন্য, সেটাতে কিন্তু আমি কোনো ব্যাকলিং করিনি। যে দেখেন বারবার উপরের দিকে দিতেছে যে দ্য সাইট ডাজ নট হ্যাভ এনাফ কোয়ালিটি ব্যাকলিং করুন আপনি, মানে বারবার উপরের দিকে নোটিফিকেশন দিচ্ছে। আমার এখানে কিন্তু কিস প্রেপের সাইট, এটা যেমন kisprep.com, এটাতে কিন্তু মোটামুটি ব্যাকলিং করা আছে, মোটামুটি বলতে অল্প 5-7টা, মানে আমি অনেক কিছু ব্যাকলিং করা রাখছিলাম। তো সেটার কারণে মনে করেন নোটিফিকেশনগুলো আসতেছে না, মানে এই জন্য বলতেছি যে এটাতে ব্যাকলিং ম্যাটার করে। তারপর হচ্ছে দেখেন এখানে যে ফ্লোটা, মানে আমার সাইট যদিও 6 মাস আগে বানাইছি, 3 মাসের দিকে দেখাই, লাস্ট 3 মাস দেখলে বোঝা যাবে। এই যে দেখেন স্ট্রেট লাইন একদম, কিন্তু মানে আমি উপরে উঠাইতে পারতেছি না, আবার পরেও যাইতেছে না। মানে আমার কি কন্টেন্টগুলো আমি আপডেট করার দরকার, সেগুলো আমি করতেছি না। তো উপরে উঠাইতে পারতেছি না, কিন্তু পরেও যাচ্ছে না, কিন্তু একদম সুন্দরভাবে ন্যাচারাল ফ্লোটা যাচ্ছে। লাস্ট 30 দিন দেখলে আরো স্মুথলি বোঝা যাবে। দেখেন একদম স্মুথলি যাচ্ছে, দেখলে মনে হবে যেন একদম বট ট্রাফিক, মানে এত সোজা লাইন দেখলে মনে হবে যেন বট ট্রাফিক না, আসলে কোনো বট ট্রাফিক আনতেছি না। কারণ আমি আপনাদের লাস্ট 30 দিনে দেখেন 685 জন, হিসাবটা দেখাচ্ছে আপনাকে। লাস্ট 30 দিনে 2,800, তো টোটাল মনে করেন আপনি 3,000 মতো ট্রাফিক আছে লাস্ট 30 দিন। আপনি বট ট্রাফিক না কিভাবে বুঝবেন? যেমন আমি আমার এটা দেখাই, তাইলেই তো আপনি বুঝা যাবে। কারণ এত সোজা ট্রাফিক থাকলে মানে বিঙে আপনার এটা কিন্তু ন্যাচারাল, এরকম আপ ডাউন এটা ন্যাচারাল, একদিন বেশি থাকে। কিন্তু বিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম ফুললি কনসিস্টেন্সলি যাচ্ছে, তো এটা অনেকটা আনন্যাচারাল। যেমন ধরেন এই মাসে আমাদের ধরেন এই মাসে কয়দিন গিয়েছে, গত মাসে দেখেন, এই মাসে দেখেন আমার আমাজনের ক্লিকগুলাতে লিঙ্কগুলাতে আমার সাইটটাতে এই মাসে হয়েছে অলরেডি 6 দিনের মধ্যে ওরা 5 দিনের ডাটা দিয়েছে, তার মধ্যে 105টা ক্লিক পাইছি। 105টা ক্লিক পাইছি মানে অলমোস্ট আমি দিলে এই 5 দিনে 500-700 মতো ট্রাফিক পাইছি, কারণ সবাই তো আর ক্লিক করে না লিঙ্কে। তার মধ্যে 105টা ক্লিক পাইছি। আমি যদি লিঙ্কগুলোর ক্লিক দেখাই গত মাসের, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে ট্রাফিক আসে। এটা হচ্ছে লাস্ট মান্থ, হ্যাঁ, গত মাসে দেখেন আমার টোটাল আমাজনের লিঙ্কগুলোতে 625টা ক্লিক আসছে। 625টা ক্লিক আসছে মানে হচ্ছে মানে 3-4, মানে সবাই ক্লিক করে না। মানে আর্টিকেল লেখার পর লিঙ্কগুলো মনে করেন খুঁজে পাইতেই তো টাইম লাগে। যেমন ধরেন নিনজা, একটা এটাতে ঢুকি, লিঙ্কটা কিন্তু আমার মনে করেন এই যে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি উপরের দিকে, এখানে যদি ক্লিক করে একটা আমাজনে ক্লিক পাইলাম, এখানে অ্যাডসেন্সের রেট শো করতেছে, তখন এইখানে যায় যদি ক্লিক করে, তখন যায় আমি একটা ক্লিক আসে, ক্লিক আসার পরে যায় সেল আসে। যেমন ধরেন 625টা ক্লিক আসছে, অর্ডার আসছে 38টা, টোটাল সেল হয়েছে $2,600, কমিশন আসছে $100। $100 কমিশনের পাশাপাশি আবার $100 সাথে ওরা 2,600 সেল করাতে আবার 100 দিয়েছে সাথে, যে ক্রিয়েটর রিওয়ার্ড ওদের অপশন আছে,
আপনার মনে করেন এটা ইনেবল করে নেবেন। যেমন আপনি আমার এই মাসে দিয়েছে যে $2300 সেল করে দিলে $90 দিবে। আর গত মাসে আমার ছিল এটা এরকম যে মার্চ মাসে $2600 সেল করে দিয়েছে, $105 এডিশনালি বোনাস দিয়েছে। তো $100 সাথে $105 মিলে $205 আজকে দেখলাম পেমেন্ট পাঠাইছে 2 তারিখের দিকে। $105 যেটা সেল হয়েছে এটা কিন্তু পরের মাসে দিবে, শুধু এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের কমিশন। ফেব্রুয়ারি মাসের কমিশন $37, আর এই যে বোনাস দিছে যেটা $105। আর এখন গত মার্চ মাসে যেটা সেল হয়েছে এটা আগামী মাসে দিবে। তো আমরা যেখানে ছিলাম সেখানে আসি, মানে ট্রাফিকগুলো দেখেন কনসিস্টেন্সলি এরকম আসতেছে। তো এই জিনিসটা করার জন্য আপনাকে কি কি করতে হবে? গত 2-3 দিন আগে আমার ফেসবুকে আমি পোস্টটা দিয়েছিলাম একটা, সেটা আমি আমার এই ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট লিখেছিলাম। তো আমি এখান থেকেই হেল্প নিই, পাশাপাশি আপনারা টেক্সট ফরম্যাটে এখানে দেখতে পারবেন। প্রথম দিকে হচ্ছে আপনাকে সাইটের টেকনিক্যাল প্রবলেমগুলো ফিক্স করতে হবে। মানে আপনার সাইটে কোনো প্রকার টেকনিক্যাল প্রবলেম থাকলে ওইটা আগে তাড়াতাড়ি ফিক্স না করলে ওই ইউআরএলটা কখনোই র্যাঙ্ক করবে না। তো আপনি টেকনিক্যাল প্রবলেম কি কি আছে সেটা খুঁজে পাওয়ার জন্য SEMrush বা Href থেকে অডিট করে নিতে পারেন। এখানেও বিল্ট ইন একটা অডিট আছে, এটা অবশ্যই ভালো এবং এটাতে আপনার ইরর থাকতে পারবে না। যখন আমার এই সাইটে মারুফ কার কেয়ারে আমি বাড়ি যাওয়ার আগে একটা অডিট দিয়ে গিয়েছিলাম, 15টা ইরর পেয়েছি। এই ইররগুলো আমি এখন কিন্তু সলভ করব। এখন দেখেন এই পেজগুলোতে দেখাচ্ছে, আচ্ছা এইগুলোতে ঠিক করতে পারবো না, কারণ মানে একটা ওয়েবসাইটের কিন্তু অনেকগুলো পেজ থাকে। যেমন এটা আমার ব্লগ পেজ, আমি এই পেজের জন্য মেটা ডেসক্রিপশন লিখে ফেলছি, কিন্তু আমার এই যে পেজ 2তে গেলে এটাতে তো আমি আর মেটা ডেসক্রিপশন লিখতে পারবো না আমার, কারণ আমি একবারে না লিখে তো কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আপনাকে বুঝে করতে হবে। যেমন এই পেজের যে ইরোটা আসছে এটা সলভ করতে পারবো না, কিন্তু আমার এই পেজের অবশ্যই আমি সলভ করতে পারবো। এটা ক্যাটাগরি পেজ, এই পেজের এটা পেজ, এটার পেজ, এটার সলভ করতে পারবো। তো যেগুলো আমি সলভ করতে পারবো অবশ্যই আমি এগুলো সলভ করে নিব। আচ্ছা, তো এই প্রবলেমগুলো আগে ফিক্স করব। আমি আমার কিচ প্রেপ দিয়ে দেখাই, তাহলে আরো স্মুথলি বুঝতে পারবেন। কিচ প্রেপে আমি আজকে একটা অডিটে দিয়েছি, মানে এই সাইটটা যেহেতু প্রতিষ্ঠিত সাইট এবং এটাতে কাজ করে একদম প্রুভেন রেজাল্ট আসছে। যেমন ধরেন 23 তারিখে আমি বাড়ি যাওয়ার আগে একটা অডিট দিয়ে গিয়েছিলাম, দেখেন এখানে কিন্তু কোনো প্রকার ইরর নেই। মানে আমি এই সাইটটাতে এর আগেও অডিট করে ইররগুলো ফিক্স করেছিলাম। অ্যান্ড ওয়ার্নিং আছে 171টা, ওয়ার্নিংগুলো থাকতেই পারে, মানে অনেকগুলো। তো আপনি যত বেশি ফিক্স করে নিতে পারেন, কিন্তু আপনাকে ইরর রাখা যাবে না, চেষ্টা করতে হবে একদম জিরো ইরর বানানোর। তো সেটার জন্য আপনি ইউটিউবের এবং চ্যাটজিপিটির হেল্প নেবেন। এখানে দেখাচ্ছে যে আমার ওয়ার্নিং এর মধ্যে কি কি H1 ট্যাগ মিসিং। তো আমার যেসব পেজে H1 ট্যাগ মিসিং, যেমন এই যে দেখেন পেজ 3, পেজ 4, এগুলাতে আর অ্যাড করা পসিবল না, কিন্তু এই যেগুলাতে পসিবল ওগুলাতে আমার H1 ট্যাগ মিসিং হয়ে গেছে। তো এগুলো আমাকে ফিক্স করে নিতে হবে আজকেই। আর চেষ্টা করতে হবে জিরো ইরর আনতে, মানে ইররটা নিয়ে কম মানে থাকলে একদম প্রবলেম হবে না। আর আপনি প্রথম দিকে হচ্ছে SEMrush বা Href দিয়ে অডিট করবেন, কারণ এটা ভালো, কিন্তু এটা ফ্রি টুলসটা হচ্ছে বিং এর জন্য ভালো। আপনি মনে করেন এই SEMrush বা Href দিয়ে অডিট করেন, তখন আরো অনেক বেশি টেকনিক্যাল প্রবলেমগুলো আপনার পাবেন। ওই প্রবলেমগুলো সলভ করে ফেললে অটোমেটিক্যালি এখানে 90% প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর লাস্টে যে এটাতে যখন স্ক্যান করবেন তখন দেখা যাবে যে টুকটাক কিছু প্রবলেম পাবে, এগুলো হচ্ছে বিং এর জন্য প্রয়োজন। তো আপনি এই যেহেতু আপনার মেইন ট্রাফিক সোর্স ধরে নেবেন বিং, তো এই অডিট করার পর প্রবলেমগুলো সলভ করে নিলে তখন হচ্ছে আপনার বিং এর জন্য আপনার সাইটটা একদম রেডি হয়ে গেল। কিছু কমন প্রবলেম যেগুলো আমি পেয়েছি, যেমন ধরেন শর্ট টাইটেল বলতে আমি একটু এখানে যাই, এখান থেকে এখানেই তো আছে। হ্যাঁ, আমার মনে করেন এই পেজের নাম শুধু অ্যাপ্লায়েন্স। তো এই টাইটেলটা একদম ছোট, পেজের টাইটেলই এটা। তো এগুলা বিং প্রবলেম ধরবে। তো আপনি মনে করেন এখানে একটু অ্যাড করে নেবেন। আমি এটাতে যখন করেছি, মানে এসইও করেছি র্যাঙ্ক ম্যাথ দিয়ে, এখানে ছোটই রাখছি যাতে অডিয়েন্সদের দেখতে হয়, কিন্তু ওইখানের টাইটেলটা একটু বড় করে নিয়েছি। তারপর হচ্ছে লনলি পেজ, এটা বেশি ইম্পর্টেন্ট। মানে আপনার ওয়েবসাইটে কোনো লনলি পেজ থাকা যাবে না। মনে করেন আপনার এখানে 5টা ক্যাটাগরি আছে, আরও 5-6টা ক্যাটাগরি আছে যেগুলো আপনি এখানে রাখেননি, নিচেও রাখেননি। তো ওই ক্যাটাগরি পেজে তো কাস্টমাররা বা ভিজিটররা সরাসরি ক্লিক করে যাইতে পারবে না, ওই পেজটা একা পড়ে গেল, মানে আপনার হোম পেজ থেকে ওই পেজে যাওয়া যাচ্ছে না, তখন ওই পেজটাকে বলবে লনলি পেজ। তো এরকম পেজ রাখা যাবে না। যদি মনে করেন আপনার এখানে ক্যাটাগরি অনেক বেশি ক্যাটাগরি থাকে, তখন আপনি এই ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি করে এখানে ড্রপ ডাউন করে দিবেন। ড্রপ ডাউন করে দিলে তখন যাতে এখানে ধরলে নিচের দিকে আসলে এটাতে ক্লিক করে যাইতে পারে। এবং হচ্ছে স্কিমা করে দিবেন। আপনার মনে করেন স্কিমা যে আপনি এই যে এখানে আমার লেখা আছে সাইট লিঙ্ক সার্চ বক্স স্কিমা,
মানে আপনার হোম পেজের পরে কোনটা ক্যাটাগরি পেজ, কোনটা আপনার কি পেজ, ওগুলো স্কিমা করে দিবেন। আপনি ইউটিউবে সাইট লিঙ্ক সার্চ বক্স স্কিমা লিখে সার্চ করবেন, তাহলে আপনার নেভিগেশনটা ভালো থাকবে এবং মানে বট যখন আসবে সে আরও ভালোভাবে আপনার ইয়েটা বুঝতে পারবে, মানে নেভিগেশনটা বুঝতে পারবে। তারপর হচ্ছে সবসময় সবগুলা ইমেজে হচ্ছে অল্টারনেট টেক্সট থাকতে হবে। যেমন ধরেন আমার প্রবলেম দেখাচ্ছে যে 70টা ইমেজে অল্টার টেক্সট নাই, এখানে কিন্তু অনেক ভুলভাল তথ্য আসবে যেগুলো আপনি সলভ করতে পারবেন না। যেমন ধরেন এই পেজ 4 এর মধ্যে কিন্তু আমার এই পেজের মধ্যে 3টা ইমেজে অল্টার টেক্সট নাই, 3টা ইমেজে অল্টার টেক্সট নাই, এরকম থাকার কথা না। আমি একটু যেয়ে দেখি কোনগুলো ইমেজ হইতে পারে। আপনি এখানে ম্যানুয়ালি চেক করে দেখবেন যে আমার এগুলো আমি যখন আপলোড করি অবশ্যই অল্টার টেক্সট দিয়ে আপলোড করি। অল্টার টেক্সট নাই বলতে বুঝাইতে চাইছে হয়তো বা এই যে আপনি যখন এই প্রোফাইলটা অথর প্রোফাইলটা ইয়ে করবেন, এই যে এখানে যে ইমেজটা আসে এই ইমেজটা কিন্তু আমি ওয়ার্ডপ্রেস থেকে আপলোড করি না, এটা কিন্তু gravatar.com এখানে যখন লগ ইন করি, মানে সবাই এটা যখন এই ইমেজটা আনেন এই গ্রেভেটার থেকে আসে। তো এই গ্রেভেটারের যে ইমেজটা আসে এইখান থেকে এই ইমেজটা কিন্তু ওয়ার্ডপ্রেসে আপলোড করা থাকে না এবং এখানেও কিন্তু আমার ওই অল্টার টেক্সট দেওয়া থাকে না। তো এই কারণে দেখাচ্ছে যে আমার মারুফ নামটা যেহেতু এই পেজের মধ্যে আছে, তো দেখাচ্ছে যে দেখাবে যে এই পেজের মধ্যে আপনার অল্টার টেক্সট নাই। এটা হচ্ছে আপনি কোডিং করে সলভ করতে হবে, মানে ড্যাশবোর্ডে যায় আপনার কোড অ্যাড করে অল্টার টেক্সট করা যায়। আমার কিচ প্রেপের জন্য আমি করেছিলাম এই প্রবলেমটা পাওয়ার পর। না হলে দেখা যাবে যে আপনার যে অথর প্রোফাইলটা যে পেজে থাকবে সবগুলো পেজে দেখাবে যে অল্টার টেক্সট মিসিং। আপনি আপনার ওয়ার্ডপ্রেসের এখানে মিডিয়া প্লেয়ারের যে এগুলোর মধ্যে অ্যাড করার পরও দেখাবে যে অল্টার টেক্সট মিসিং। তো এই প্রবলেমটা সলভ করতে হবে আপনাকে এরকম যে আপনি ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু সলভ গ্রেভেটার অল্টার টেক্সট মিসিং প্রবলেম, তখন ওরা আপনাকে দেখাই দিবে। বা আমি নিজে যদি প্রয়োজন হয় প্রয়োজনে আরেকটা ভিডিও বানাবো, যদি আপনাদের প্রয়োজন হয় আপনি জানিয়েন। তো আমার নিজেরও এগুলোতে এখনো অ্যাড করে নাই, যেমন আমার কিচ পেপারটা আমি একই সাথে দুইটা দেখাচ্ছি, এই জন্য প্রবলেম হচ্ছে। এখানে দেখাচ্ছে অল্টার টেক্সট মিসিং, হ্যাঁ এখানেও সেম প্রবলেমটা আছে কয়েকটা জায়গায়। এই কোন একটা অথরের অ্যাড করিনি হয়তো বা এজন্য রয়ে গেছে এগুলা। তো আমাদের এই প্রবলেমগুলো আগে সলভ করে নিতে হবে। সাইটের যখন সব টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করা হবে তখন মনে করেন আপনাকে যেতে হবে সেকেন্ড স্টেপে। এবং আপনি প্রথমে শর্টকাটে বলি, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে, প্রথমে আপনি স্যামরাশ বা এইচরেফ দিয়ে অডিট করবেন। অডিট করলে দেখা যাচ্ছে যে প্রবলেমগুলো সলভ করবেন তখন ম্যাক্সিমাম প্রবলেমই সলভ হয়ে যাবে। এবং ওগুলো দিয়ে অডিট করলে আপনার সাইটটা একই সাথে বিং এবং গুগলের জন্য রেডি থাকলো। তারপর হচ্ছে লাস্টে ফাইনালি যেহেতু আপনার বিং ফার্স্ট প্রায়োরিটি, বিং দিয়ে সাইট স্ক্যান করলেন, প্রবলেমগুলো যেগুলো বের হবে ওগুলো সলভ করবেন। সলভ করার পর আপনার কিন্তু সব প্রবলেম সলভ। এখন হচ্ছে যাতে আপনার আর্টিকেলগুলা, মানে আর্টিকেল লেখার পর ইন্ডেক্সিং প্রবলেম মানে আগেই সলভ করে নিয়ে রাখবেন, তাহলে আপনার কাজটা স্মুথলি হবে। ইন্ডেক্সিং করার জন্য যেমন আমি আমার ড্যাশবোর্ডে কোন প্রোফাইলে আছি, আমাজনের প্রয়োজন নেই। আচ্ছা, আপনি চেষ্টা করবেন না র্যাঙ্ক মেথ ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি আমার একটা পোস্ট দেখাই, যেখানে ধরেন আমার এই পোস্টটা আমি যদি মন চাইছে এখানে যদি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং সাবমিট পেজ এখানে টিপ মারি, অটোমেটিক্যালি কিন্তু আমার এই যে বিং এ ইন্ডেক্স রিকোয়েস্ট চলে গিয়েছে। মানে আমার আর বিং এর ড্যাশবোর্ডে যাওয়া লাগবে না। মানে আপনি একটা আর্টিকেল পাবলিশ করলেন বা আপনি বাল্ক আর্টিকেলই যদি পাবলিশ করেন, 100 আর্টিকেল পাবলিশ করলেন, মনে করেন আপনি একটু একবার একটা এখানে একটা টিপ দিলেন, এখানে একটা টিপ দিলেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। ইভেন যদি আপনি এখানে টিপ নাও দেন, আপনি যদি মনে করেন বিং র্যাঙ্ক মেথ ইউজ করেন, র্যাঙ্ক মেথ ইউজ করার সময় তো আপনাকে একটা সাইন ইন করতে হবে, তাই না? তো সাইন ইন করার সময় আপনি যে জিমেইলটা দিবেন ওই জিমেইলটা দিয়ে যদি আপনার বিং এর ওয়েবমাস্টার টুলটা খোলা থাকে, যেমন আমার এই যে জিমেইল দিয়ে আমার এখানে বিং এর ওয়েবমাস্টার টুলটা খোলা, এটা যে জিমেইল দিয়ে খোলা সেম জিমেইল দিয়ে আমি মনে করেন র্যাঙ্ক মেথে লগ ইন দিয়েছি। তো সেম জিমেইল দিয়ে র্যাঙ্ক মেথে লগ ইন দেওয়ার কারণে আমি অটোমেটিক্যালি ওইখানে যখন আর্টিকেল পাবলিশ করি, আমার এখানে যেহেতু এখানে র্যাঙ্ক মেথ ইনস্টল করা, আর্টিকেলটা প্রথমে র্যাঙ্ক মেথ পায়, র্যাঙ্ক মেথ অটোমেটিক্যালি বিংকে জানিয়ে দেয় যে এখানে একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে, তখন সে কিন্তু রোবট পাঠিয়ে আমার আর্টিকেলগুলো ইন্ডেক্স করে। তো আপনার মনে করেন এভাবে স্মুথলি ইন্ডেক্সিং রিকোয়েস্ট মানে তাড়াতাড়ি ইন্ডেক্স হওয়ার জন্য এভাবে এটা অ্যাড করে নেবেন, র্যাঙ্ক মেথ এবং বিং কানেক্ট করে নেবেন সেম জিমেইল দিয়ে। তারপরও হচ্ছে আপনি আর্টিকেলগুলোকে এভাবে ম্যানুয়ালি ইন্ডেক্স রিকোয়েস্ট দিবেন, তাহলে হচ্ছে আরও দ্রুত আসবে। যেমন ইউআরএল ইন্সপেকশন, আমি একটু দেখি এটা আমার ইন্ডেক্স কিনা। দেখেন ডিসকভার বাট নট ক্রাউড। এখন দেখেন এই বিং এর ক্ষেত্রে আপনার মনে করেন প্রথম দিকে আর্টিকেলগুলা
সে দেখেন এটা আমার আর্টিকেলটাকে কিন্তু 25 তারিখে পাইছে। আমি কত তারিখে আপলোড দিছি, সরি আমি কি কার কেয়ারেরটা, হ্যাঁ কার কেয়ারই আছে, সমস্যা নেই। এটা আমি দেখেন 25 তারিখে পাবলিশ দিয়েছি, 25 তারিখে সে কিন্তু পাইছে। সে পাইছে দেখেন, ডিসকভার কিন্তু এখন ইন্ডেক্স করে নাই, এখন ইন্ডেক্স করে নাই। এখন আপনি মনে করেন এখানে আবার তাকে ইন্ডেক্স রিকোয়েস্ট দিবেন এভাবে, কারণ সে পাইলে ইন্ডেক্স করবে না, সাথে সাথে নতুন ওয়েবসাইটকে সে ঝামেলা করবে। আমার অনেকগুলা আর্টিকেল কিন্তু বিংয়ে ইন্ডেক্স হয়ে উপরের দিকে আছে এই যে কার কেয়ারের জন্য। যেমন আমি ওই দিন চেক করতেছিলাম বেলভলিন ভার্সেস মোবিল ওয়ান এর জন্য কি আছে, অনেকগুলো আর্টিকেল আছে, বেলভলিন আর হেভলিনের জন্য আছে। হ্যাঁ, ওরা আমি মনে করেন ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়ে ফেলে রাখতে হবে, তারপরে হচ্ছে আপনার কিছুদিন এই যে দেখেন এটার জন্য র্যাঙ্ক করে আছে প্রথম পেজে। কিন্তু বিং আপনার জন্য প্রথমে টাইম নেবে। যেমন ধরেন আমার গুগলে গেলে দেখবেন এখানে সাইট অ্যাকাউন্টটা পর্যন্ত চলে আসছে আরো আগে, কিন্তু বিং এ এখনো আসবে না। বিং এ অনেকটা টাইম নেবে, আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আমার এই সাইটে দেখাই, এই সাইটের কিন্তু আমি খুলছি যে অগাস্টের শেষ বা সেপ্টেম্বরের দিকে বা অক্টোবরের শুরুর দিকে, কিন্তু আমার এখানে প্রথম দিকে কোনো ট্রাফিকই আসতেছিল না। যখন আমার এখানে ট্রাফিক আসতেছিল না, আমি কিন্তু বারবার ওদের সাপোর্টে কথা বলতেছিলাম যে আমার আর্টিকেলগুলো খুঁজে পাচ্ছেন কিন্তু আপনারা ইন্ডেক্স করতেছেন না কেন। গুগলে তো ইন্ডেক্স করে ফেলছে, গুগল তো আরো বেশি কোয়ালিটি চেক করে, গুগল ইন্ডেক্স করে ফেলতেছে, আপনারা চেক করতেছেন না কেন। ওদের কমিউনিটি সাপোর্ট আছে, যেমন আপনি মনে করেন মাইক্রোসফট কমিউনিটি সাপোর্ট, ওইখানে যে ওদের সাথে কথা বলা যায়। তো ওরা তখন মানে বারবার আমি ওদেরকে ইমেল করতেছিলাম যে আমার এটা ইয়ে করেন না কেন। পরে তখন ওরা আমাকে রিপ্লাই দিছে যে আপনি বারবার এরকম ইমেল করবেন না, আমরা ইয়ে করব, ওই আমাদের আর্টিকেল ইন্ডেক্স দিতে টাইম লাগে, আপনি ইমেল করার আগে আমরা নিজেরাই অটোমেটিক্যালি ইন্ডেক্স করব। তো আপনি মনে করেন এভাবে ওয়েট করবেন। যেমন ধরেন আমার একটা ইউআরএল দিয়ে দেখালাম, সেই ইউআরএল পাইছে কিন্তু ইন্ডেক্স করে নাই, মানে সে ফেলে রেখে দিছে। তো আপনাকে এরকম ইন্ডেক্স রিকোয়েস্ট দিতে হবে। আপনি মনে করেন একবারে ইন্ডেক্স রিকোয়েস্ট দিয়ে দিবেন অনেকগুলা, এখানে কিন্তু মাল্টিপল ইয়ে দিয়ে একবারে দেওয়া যায়। ইন্ডেক্স নাও, এটা দেখেন এগুলা কিন্তু র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে সে পাইছে খুঁজে। আর এখানে ইউআরএল ইন্সপেকশন একটা ইয়ে আছে, একবারে বাল্ক অনেকগুলা ইয়ে দেওয়া যায়, মানে আপনার লিঙ্কগুলো এখানে আমি এর আগে দিয়েছিলাম, আজকে সকালেও দিয়েছি ইয়েতে কিচ প্রেপের জন্য। ইউআরএল সাবমিশন, আচ্ছা এটাতে আসে নাই, এখানে সাবমিট ইউআরএল দিয়ে একদিনে আপনি 100টা ইউআরএল একবারে দিয়ে দিতে পারবেন। আজকের দিনের জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনি মনে করেন একবারে আবার 100টা ইউআরএল পাবেন কিভাবে, তো আপনি সেটার জন্য মনে করেন আপনি ইয়ে থেকে বের করবেন, আপনার গুগল সার্চ কনসোলে যে আপনার এই যে এখানে ডাটা থাকবে, ডাটাগুলো ডাউনলোড করলে আপনার সবগুলো ইউআরএল চলে আসবে, তখন ওই ইউআরএলগুলো একবারে এখানে সাবমিট করে নেবেন। আপনার এখানেও আসবে, এখানে একটা অপশন আসবে, কিছুদিন পুরাতন হইলো, আমার এই সেটটা নতুন সেজন্য এখানে আসে নাই, এটাতে দেখেন আসছে ইউআরএল সাবমিশনে যায়। এখানে কিন্তু সাবমিট ইউআরএল দিলে এখানে 100টা ইউআরএল দিয়ে একবারে সাবমিট করে নিতে পারবেন। যারা বাল্ক আর্টিকেল পাবলিশ করেন তাদের জন্য এটা কাজে লাগবে। তো আপনি মনে করেন ইন্ডেক্সিং যে প্রবলেমগুলো, প্রথমে আপনি ইন্ডেক্স নাও মানে র্যাঙ্ক ম্যাথের সাথে কানেক্ট করে নেবেন, তারপর হচ্ছে ম্যানুয়ালি আবার ইন্ডেক্স দিবেন। ম্যানুয়ালি ইন্ডেক্স দিলে তখন সে কিন্তু মানে ফোর্সফুলি আপনার এটাকে ইন্ডেক্স করবে, না হলে সে কিন্তু এভাবে ফেলে রেখে দিবে অনেকদিনই। তারপরে হচ্ছে মেইন যে জিনিসটা কন্টেন্ট। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে কন্টেন্ট, এই আপনার আর্টিকেলটাকে র্যাঙ্ক করবে। আপনি মনে করেন সবকিছু ঠিক করলেন কিন্তু কন্টেন্ট ভালো না, তখন কিন্তু আর্টিকেল র্যাঙ্ক করবে না। কিন্তু আবার আপনার কন্টেন্ট অনেক ভালো কিন্তু আপনার ইন্ডেক্সিং প্রবলেম আছে, কিংবা আপনার সাইটে টেকনিক্যাল প্রবলেম আছে, মানে সাইটটা অনেক স্লো, সাইটের মধ্যে অনেক প্রবলেম আছে, এসইও রিলেটেড টেকনিক্যাল প্রবলেম আছে, তখন কিন্তু আপনার ওই ভালো কন্টেন্টটাও র্যাঙ্ক করবে না। তাই ভালো কন্টেন্ট দেওয়ার আগে আপনাকে এই প্রবলেমগুলো সলভ করে আসতে হবে, টেকনিক্যাল প্রবলেম, তারপরে হচ্ছে ইন্ডেক্সিং প্রবলেম। তারপর এখন হচ্ছে আপনার মনে করেন টেকনিক্যাল প্রবলেমের মধ্যে আমি আরেকটা জিনিস বলে যাইনি, মানে সাইটের স্পিড। এটা সবাই জানেন যে সাইটের স্পিড ভালো না থাকলে সাইটের আর্টিকেলগুলো র্যাঙ্ক করে না, মানে সেটা বিংও করে না, গুগলও করে না। তো আপনার সাইটের স্পিডটা আপনি ঠিক রাখবেন যেন 3 সেকেন্ডের মধ্যে অবশ্যই লোডিং হয়। তারপর কন্টেন্টের যে বিষয় আসলাম, আমরা কিন্তু আমাদের কোর্সের এই ভিডিওটা বানাচ্ছি, কোর্সে কিন্তু আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে কিভাবে আপনি একটা ভালো কন্টেন্ট লিখতে পারেন। কিন্তু আপনি মনে করেন যে এই কন্টেন্টটা লিখলেন, সাথে সাথেই কিন্তু আপনার এটা র্যাঙ্ক করে বসবে না, মানে আর্টিকেলটা ইন্ডেক্স করাইতে পারলে দেন আপনি হচ্ছে অনেকটা কাজ আগায় গেলেন। তারপরে হচ্ছে আপনাকে এটা আস্তে আস্তে কাজ করে করে ইন্ডেক্স করে দেন এটা নিয়ে আগাইতে হবে। যেমন ধরেন আমি আমার বিং থেকে দেখাচ্ছি, এটা একদম আমার নতুন সাইট যেটা, ওইটাতেই দেখাই
মানে আমি মনে করেন আর্টিকেল লিখছি, আর্টিকেল লিখার পর আমি এখানে ডাটাগুলো কাজে লাগাইতে হবে। যেমন আমার পেজ যেটা ইমপ্রেশন বেশি পাচ্ছে এটাতেই নেই, এটা এই এই ওয়েব পেজটা আমি দেখেন কিভাবে আসছি। প্রথমে সার্চ পারফরমেন্স পেজ, তারপর আমি হচ্ছে ইমপ্রেশনটাকে এখানে হাইয়েস্ট দিয়ে নিলাম। এখন দেখেন আমার এই পেজটা নিয়ে আমি অ্যানালাইসিস করব। এখন দেখেন এই পেজটা 41টা কিওয়ার্ডের জন্য ইমপ্রেশন পাচ্ছে, তার মধ্যে মাত্র 4টা ক্লিক পাইছে। এখন আমার যে 41টা কিওয়ার্ড ওইগুলা নিয়ে আমি কাজ করব, এই কন্টেন্টটা আপডেট করব। আমি আর একবার এক্সপ্লেন করি। প্রথম দিকে আমরা কোর্সের যে ভিডিওগুলোতে যেভাবে আর্টিকেল লিখা দেখাইছি ওইভাবে আপনি একটা আর্টিকেল লিখবেন। ওইভাবে একটা আর্টিকেল লিখলে ওই আর্টিকেলটা অবশ্যই ইন্ডেক্স হবে, ইভেন সেটা গুগল এবং বিং দুই জায়গাতেই। তো ইন্ডেক্স হইলে দেন আপনি এটা 7 দিন 10 দিন বা 15 দিন ওয়েট করবেন। ওয়েট করলে আপনার মনে করেন এখানে এরকম ইমপ্রেশন রেজাল্টগুলো আসবে। যেমন ধরেন আপনার এই আর্টিকেলটা, আমার এই আর্টিকেলটা এই কিওয়ার্ডের জন্য লোকে 12 বার সার্চ দিছে, পাইছে একজনে মাত্র ক্লিক করছে। তো এরকম কিওয়ার্ডগুলো আসবে যে এই কিওয়ার্ডের জন্য আমার ইয়েগুলো ইমপ্রেশন পাচ্ছে। তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন যখন, তাহলে আপনার মনে করেন দেখতে সুবিধা হবে আরও। তো আমি এই ফাইলটা একটু ওপেন করি। আপনাদের মানে এই জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য একটু টাইম নিয়ে বোঝাচ্ছি, টাইম লাগবে একটু এটা। হ্যাঁ, আপলোড। তো আপনি এই যে ডাটাগুলো নিয়ে আসলেন, যেমন ধরেন আমার এই কিওয়ার্ডের জন্য 12টা ইমপ্রেশন পাইছি, এভারেজ পজিশন দেখেন 5। এই কিওয়ার্ডের জন্য আমার এভারেজ পজিশন 6 এই কিওয়ার্ডের জন্য। তো আপনি এই যে কিওয়ার্ডগুলো পাইলেন, এই কিওয়ার্ডগুলোর জন্য সার্চ ইনটেন্ট ফুলফিল করে এমনভাবে আপনার এই আর্টিকেলটাকে আপডেট করতে হবে। আপনি তখন আপডেট করলে তখন বর্তমানে ইমপ্রেশন পাচ্ছেন 50, তখন আপনি মনে করেন আরও 7 দিন পর দেখবেন যে আগের সপ্তাহে পাইছিলেন 50, পরের সপ্তাহে পাচ্ছেন 80, 90, 100। দেন আবার এখানে আরও কিছু কিওয়ার্ড এসে জমা হবে, ওই কিওয়ার্ডের জন্য আবার আপডেট করবেন, তখন দেখবেন আরও বেশি ইমপ্রেশন পাচ্ছেন। এবং যেহেতু যত বেশি ইমপ্রেশন পাচ্ছেন তত বেশি কিন্তু ক্লিক বাড়বে। ইমপ্রেশন না আসলে তো লোকের সামনে যদি না যায় তখন তো আর আপনার ক্লিক বাড়বে না। এখন দেখেন আমি আমার এই পেজে যে প্রতিষ্ঠিত পেজ যেটা আছে আমার, ওইটাতে একটু করে দেখাচ্ছি আপনাদের। তারপর আমি লাইভলি একটা করে দেখাবো। যেমন ধরেন এই পেজের জন্য আমার দেখেন এই কিওয়ার্ডের জন্য কি পরিমাণ ইমপ্রেশন পাচ্ছে। আচ্ছা, এখানে লিঙ্কে চলে গেছে, আমি এটার ডাটা দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে টিপ দিই। হ্যাঁ, এখন দেখেন এই লিঙ্কের জন্য 3000 ইমপ্রেশন আসছে এবং 325টা ক্লিক আসছে, মানে 325 জন ট্রাফিক পাইছি এবং 2500 কিওয়ার্ড আসছে। 2500 মানে একটা দুইটা না, এই 2500 কিওয়ার্ডের জন্য আমার এই লিঙ্কটা র্যাঙ্ক করতেছে। তো এই কাজটা কিন্তু আমার প্রথমে একদিনে হয়ে যায় নাই। আমার প্রথমে এখানে মাত্র এই সাইটে যেরকম 40টা কিওয়ার্ড 50টা ইমপ্রেশন ছিল, এইরকম ছিল। তো আমি মনে করেন প্রথমে এই অবস্থাতে আমি এখানে যে কিওয়ার্ডগুলো পাইছি ওই কিওয়ার্ডগুলা নিয়ে, শুধু কিওয়ার্ড না, এখানে কিন্তু ডাটাগুলো পাওয়া যায়, মানে এভারেজ পজিশন কত, তো ওই ডাটাগুলো অ্যানালাইসিস করে চ্যাট জিপিটিকে দিয়ে কন্টেন্টটা আপডেট করাইছি। তখন কন্টেন্টগুলো আপডেট করাইলে আবার যখন 1 সপ্তাহ পর আসবেন, আপনার এখানে যখন কিওয়ার্ডের ইমপ্রেশন 50, 1 সপ্তাহ পর দেখবেন সেটা 100 হয়ে গেছে এবং আরও নতুন নতুন কিওয়ার্ড আসছে। তখন কিন্তু আপনাকে আবার ওই কিওয়ার্ডগুলো নিয়ে আবার আপডেট করতে হবে। গুগল এবং বিং উভয়ই কিন্তু কন্টেন্ট আপডেট করা খুবই পছন্দ করে। মানে আপনি যত বেশি কন্টেন্ট আপডেট করবেন আপনার ওই কন্টেন্ট আপডেটটা মানে খুবই পছন্দ করে ওরা, এবং তখন আপনার ওই কন্টেন্টটা কিন্তু ইমপ্রেশন দেয় বেশি, তখন আপনার ক্লিকটাও আসে বেশি। তো আপনার এইভাবে মনে করেন কন্টিনিউয়াসলি কাজ করে করে আপনার কিওয়ার্ডগুলোকে ইমপ্রেশন নিয়ে বাড়াইতে হবে। যেমন ধরেন এখন ইমপ্রেশন কিভাবে আপনি কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন, তো সেটা আমি একটু লাইভ করে দেখাই। তো আমার হচ্ছে এই জিনিসটা, আচ্ছা আমি এই পেজটা ওপেনই করে ফেলি। আচ্ছা, তো এই পেজটা আমি ওপেন করলাম। দেন আমার এই আর্টিকেলটা লাগবে। এখানে দেখেন, এখানে আমি ডক ফাইলটাই ওপেন করি, ডক ফাইলটা নিলেই বেশি বেটার হবে।
আপনি যে আর্টিকেলটা আপডেট করবেন সেটা একটা ডক ফাইলে নিয়ে নেবেন। এটা আছে মেবি এখানে, এই যে এটা, হ্যাঁ। আমাদের হচ্ছে এই আর্টিকেলটা এখন আমরা সার্চ কনসোল মানে বিং ওয়েবমাস্টার টুল থেকে ডাটা নিয়ে আপডেট করব। আমাদের এইখান থেকে ডাটা নিয়ে আমরা সেটা আপডেট করব এবং হচ্ছে ওই নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য যাতে আরও বেশি ইমপ্রেশন পায়, আগের থেকে আরও বেশি ইমপ্রেশন পায়, সেটা নিয়ে কাজ করব। তো প্রথম দিকে হচ্ছে আমাদের হচ্ছে এই জিনিসটা, এটা আমি ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিয়ে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিয়ে আমি চ্যাট জিপিটিকে দিব, যে বলবো তুমি আমার এটা অ্যানালাইজ করো। প্রথমে দেখেন থাকে আমি লিখছি যে তুমি এই জিনিসটা অ্যানালাইজ করো, তারপরে আমি তোমাকে কিছু কাজ দেব, সে তার এটা অ্যানালাইজ করতে থাকুক। তারপর হচ্ছে আমি যে বিং যে ওয়েব পেজটা কন্টেন্ট আপডেট করব সেই ওয়েব পেজটাতে ঢুকে এখানে মনে করেন আমি ডাউনলোড করে নিলাম আমার ডাউনলোড ফাইল, আমি একবার করছিলাম আগে, তারপর হচ্ছে আবার করে দেখানোর জন্য করে নিচ্ছি। আপনারা একটা মানে এটা ওপেন করবেন, কন্ট্রোল ও দিলেই আপনার দেখেন ওপেন ফাইল আপলোড দিয়ে আপনি মনে করেন যে ফাইলটা ডাউনলোড করেছেন এখান থেকে করে নেবেন, বা এটা আপনি দেখার জন্য, আচ্ছা এটা করা লাগবে না, অটোমেটিক্যালি করা যাবে। এখন দেখেন আপনি এই যে এখানে যে ডাটাগুলো পাচ্ছেন, যেমন এই কিওয়ার্ডের জন্য 12টা ইমপ্রেশন পাচ্ছে, একটা ক্লিক পাইছে, এই কিওয়ার্ডের জন্য 4টে ইমপ্রেশন পাইছে, এবং এই কিওয়ার্ডগুলোর জন্য ইমপ্রেশন পাচ্ছে। এখন মনে করেন আমি যদি এই কিওয়ার্ডের সার্চ ইন্টেন্টটা ফুলফিল করতে পারি, আগে মনে করেন 12টা ইমপ্রেশন পাচ্ছে, বর্তমানে আরও বেশি পাতে পারে। তো আমি আমার আর্টিকেলগুলোকে যদি আমি এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করি, তখন পূর্বের চাইতে আমার ইমপ্রেশনের পরিমাণটা বেড়ে যাবে। এখন আমি চ্যাট জিপিটিকে আমি তাকে দিয়ে আমি আমার আগে কন্টেন্টটা পড়াইছি, I want to update my content, I collect this data from my Bing webmaster tool. তো আমি তাকে আমার যে ডাটাগুলো পাইছি সেটাও দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি তাকে স্পেসিফিকলি বলে দিচ্ছি যে আমার এই আর্টিকেলটা তুমি অ্যানালাইজ করো, তারপরে আমি যে ডাটাগুলো পাইছি তারপর হচ্ছে আমি এখানে একটা প্রম্পট দিব, মানে আমি ওই দিন ওইখানে আমি যে পোস্টটা দিয়েছিলাম ওইখানে কিন্তু স্পেসিফিকলি দেয়া ছিল, তো আপনি মনে করেন ওইটা পরেই করতে পারতেন, তারপর আমরা ভিডিও হিসাবে দেখাচ্ছি। এখন দেখেন আই ওয়ান্ট টু অপটিমাইজ মাই আর্টিকেল, এই যে এখান থেকে এই যে টেক্সটগুলো নিলাম, আমি এখানে আবার লিখা পেস্ট করবো, বুঝিয়ে দিচ্ছি। আই ওয়ান্ট টু অপটিমাইজ মাই আর্টিকেল, প্লিজ অ্যানালাইজ ইট অ্যান্ড টেল মি হোয়ার অ্যান্ড হাউ আই ক্যান চেঞ্জ দিস, নো নিড টু রিরাইট ফুল আর্টিকেল। আচ্ছা, তারপরে আছে মাস্ট মেনশন বিফোর অ্যান্ড আফটার টেক্সট, before text from previous doc I have provided। আমি এই প্রম্পটটা আমার এই যে রাইটিং উইথ চ্যাট জিপিটির র ফাইল যেখানে ছিল, মানে আপনাদের মনে করেন আর্টিকেলের জন্য আমি যে যে জায়গাগুলোতে ভিডিওতে যে যে জিনিসগুলো দেখাই সেগুলো যে জায়গাতে দেই ওইখানে অ্যাড করে রাখতেছি। যাদের কাছে এটা আছে তারা এখান থেকে আরও দেখে নিতে পারবেন, বা যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখেই মানে আমি কী কী লিখছি সেটা একদম মেনশন করে দিয়ে দিচ্ছি। আমি এখানে একদম নিচের দিকে এনে দিয়ে রেখে দিচ্ছি, এটা মানে আমি এই প্রম্পটটা দিয়েছি। তো এখন দেখেন আমি তাকে বলছি যে আমার এই কন্টেন্টটা আমি এই ডাটা অনুযায়ী আপডেট করবো, মানে আমার সার্চ কনসোলের, এবং আমার প্রম্পটের মধ্যে লেখা আছে যে আমি সার্চ ইন্টেন্ট ফুলফিল করতে চাই, রিডেবিলিটি বেশি চাই, দেন সে আমাকে দেখি কি রেজাল্ট দেয়। সে কিন্তু আমার পুরো কন্টেন্টটা আগে পড়ছে, এখন হচ্ছে দেখেন আমার বিংয়ের ডাটাগুলো পড়তেছে, এখন সে আমার এই কিওয়ার্ডগুলো, এখন দেখেন বিফোর আমার এই ছিল টাইটেলটা,
দ্য টাইটেল ডাজ নট ক্যাপচার অল কিওয়ার্ড ভেরিয়েশন ইউজ, মানে এই টাইটেলের জন্য এই যে এই কিওয়ার্ডে আমার ইমপ্রেশন পাচ্ছে, ওভারঅল একটা ওভারভিউ আসতেছে না। তো এখন দেখেন এখানে সে আমাকে দিতেছে যে এই জিনিসটা দাও, অনেস্ট রোড টেস্ট অ্যান্ড লং টার্ম এক্সপিরিয়েন্স, বড় এটা রিভিউ এবং রিভিউজ দুইটাকেই ফুলফিল করে। এখন দেখেন আপনার এই যে এই টেক্সটটা আগে যেখানে ছিল, এটা এই এখানে কন্ট্রোল বি, এই ফাইন্ডিং দ্য রাইট সিজন, এখানে সে স্পেসিফিকলি বলে দিচ্ছে কোনটাতে আপডেট করছি, সরি হ্যাঁ, এখান থেকে এই মাইলস পর্যন্ত প্রবলেম হয়েছে কি, ক্লিয়ার ম্যাচ কিওয়ার্ড এটার সাথে ক্লিয়ারলি ম্যাচ করতেছে, এক্সপার্টাইজ অফ দ্য রিভিউয়ার সে এখানে দেখেন সুন্দরভাবে বলে দিতেছে কি কারণে এই প্রবলেম হয়েছে এবং কি কি করলে এই প্রবলেমগুলো সলভ করবে। এখানে একই সাথে কিওয়ার্ডটা ন্যাচারালি ইন্টিগ্রেট করা হয়েছে, এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়েছে, অথরিটিটা বিল্ড আপ করা হয়েছে একই সাথে। তারপর হচ্ছে এই সাব হেডিংয়ে আগে ছিল এরকম, এই রিভিউ এবং রিভিউজ দুইটার সাথে অপটিমাইজ করা যায় না, হ্যান্ড অন রিভিউ, এখন দেখেন সে সুন্দর করে এটা অ্যাড করে দিয়েছে। তো আমি আমার আর্টিকেলের কোন কোন জায়গাতে কোন কোন চেঞ্জ করতে হবে এখানে কিন্তু আমি পেয়ে গেছি। যেমন ধরেন আমার আগে এটা ছিল, আমি এটাই দিয়ে দিব, মানে সে যেটা দিয়েছে সাজেশনে আমার টাইটেলটা হবে এটা। তারপরে এখান থেকে কতটুকু জায়গা আমাকে বলে দিয়েছে, মাইলস পর্যন্ত, মাইলস। তো আমার এখান থেকে এই যে এই পুরো জায়গাটা আমার চেঞ্জ করে আমি এটা অ্যাড করে নিব আমাকে। তো এইভাবে মনে করেন আপনার কন্টেন্টের নির্দিষ্ট অংশগুলা আপনি মনে করেন যদি এভাবে অ্যাড করে নেন, তখন হচ্ছে সে আর্টিকেলটা সাবহেডিং যেটা ছিল মাই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, সেটার মধ্যে আমার কিছু প্রবলেম ছিল, তো প্রবলেমগুলো সে সলভ করে এইটা দিয়েছে, যেটা দিয়ে একই সাথে দুইটা জায়গা কাভার হচ্ছে। আর আচ্ছা, দেয়ার ইজ নো শর্ট ব্যাকগ্রাউন্ড অফ দ্য, এই জিনিসটা কোনো একটা জায়গায় আমার আর্টিকেলের মধ্যে নাই, কিন্তু আমার ইইটি গাইডলাইন ফুলফিল করার জন্য কোনো একটা জায়গায় এটা বলতেছে যে দেয়ার ইজ নো শর্ট ব্যাকগ্রাউন্ড অন ক্রেডেনশিয়াল অফ অথর এডিশনাল নিয়ার দ্য বিগিনিং এজ এ লং টার্ম কার শিকাগো আই রেগুলারলি, এটা আশেপাশে কোথাও অ্যাড করতে বলতেছে। তো আমি এখন বুঝতেছি না যে কোথাও অ্যাড করব, তো আমি তাকে দিয়ে অ্যাড করাবো। আমি এখানে ফলো আপ করে নিয়েছি, প্লিজ মেনশন mention the best possible place where I can add in after which line. তো আমি তাকে জিজ্ঞেস করে নিলাম, তো সে আমাকে বলে দিচ্ছে যে কোন জায়গায়, সো এই লাইনের পরে অ্যাড করব। হিট দ্য রোড, দেখি আমার এখানে কোনটা লাইনটা, আচ্ছা এখানে পাওয়া যায়নি। তো আপনার আফটার ইনসার্ট দিস লাইন ইন ফ্রম ইউর পিডিএফ as long as car enthusiast car reviewer based in Chicago I regularly season performance, আপনি মনে করেন এটা পরে মানে আপনার বেস্ট পসিবল একটা জায়গায় অ্যাড করে নিতে হবে। তো এখানে বলে দিয়েছিল আগে, সেটা কোন জায়গার মধ্যে অ্যাড করলে ভালো হয়, নেয়ার দ্য বিগিনিংয়ের আশেপাশে কোনো একটা জায়গায় অ্যাড করে নিলে ভালো হয়। তো স্টার্টিংয়ের, আচ্ছা এখানে দেখেন আমার এখানের সাথে এটা ম্যাচ হয়, এখানে আমি অ্যাড করে নেব, কারণ এখানে আমি লিভিং নিয়ে কথা বলা হয়েছে, যে আমি আগে শিকাগোতে লিভিং ছিলাম, আমার আগের জায়গাটা দেখাই। এভাবে মনে করেন আপনাকে কিছু আপনার ম্যানুয়ালি করতে হবে। এই যে আগের এই জায়গাটাতে ছিল লিভিং ইন শিকাগো আই নো হাউ আনএক্সপেক্টেড ওয়েদার সানি, এটা ছিল, আমি এটা কেটে জাস্ট শুধু এটা অ্যাড করে নিলাম। তখন কিন্তু আমার অথরিটিটা বিল্ড আপটাও আগের চেয়ে ভালো হয়ে গেল এবং আমার ইইটি গাইডলাইন যেটা আগের চেয়ে বেশি ফুলফিল হইল। দেন আর কি কি চেঞ্জ বলে দিয়েছিল, তারপরে হচ্ছে ওয়েট ট্রাক সেকশন
আফটার দ্য ফার্স্ট সেকশন ডিফেন্ডার স্করপিয়ন গেভ মোর কনফিডেন্স, এটাও নাই। এড আফটার ফার্স্ট সেন্টেন্স, ও এটা নিয়ে আমার কোনো রিভিউ ছিল কি? হ্যাঁ, ওয়েট পারফরমেন্সে এখানে আমার বলতেছে যে এই জায়গাটা অ্যাড করে নিতে। তো আপনার মনে করেন বুঝে বুঝে সব অ্যাড করতে হবে, মানে এখানে যা বললো মুখস্থ, মানে আমার এই জিনিসটা ভালো লাগে না, মানে আপনার নিজের এক্সপিরিয়েন্সটাও একটু অ্যাপ্লাই করতে হবে। ফুললি রোবোটিক হলেও হবে না, মানে রোবট আপনাকে যে যে জিনিসগুলো সাজেশন দিবে আপনাকে এখানে কিন্তু সে কারণ লিখে দিবে যে এই জিনিসটার জন্য কি ইস্যু হচ্ছে, এই জিনিসটার জন্য আপনার কিওয়ার্ডের কোন জায়গাটা ফুলফিল হচ্ছে না, এবং এই জিনিসটা অ্যাড করলে কি লাভ হবে। তো এই লাভ ক্ষতিটা আপনাকে বুঝতে হবে। পরে যদি আপনার মনে হয় যে না এই লাভ ক্ষতিটা ঠিক আছে, যেমন ধরেন ন্যাচারাল ইন্টিগ্রেশন, বিফোর ছিল উইন্টার পারফরমেন্স সেকশন, বিফোর ছিল উইন্টার ড্রাইভিং ইন শিকাগো ইজ নো জোক। তো এজ এ রিভিউ আই টেস্টেড, এই যে দেখেন এখানে কিন্তু সে আগে কিওয়ার্ডটা অ্যাড ছিল না, এখানে কিন্তু সে স্মুথলি অ্যাড করে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার আবার ভালো লাগেছে। তো এখন আমি একটু দেখি যে এখানে কিভাবে আমি লিখছিলাম। উইন্টার, WINT, হ্যাঁ এই যে দেখেন এখান থেকে কতটুকু জায়গা চেঞ্জ করতে হবে সে কিন্তু বলে দিয়েছে, ডিসেন্টলি পর্যন্ত চেঞ্জ করতে হবে এই জায়গাটার মাধ্যমে। তাহলে কিওয়ার্ড ইন্টিগ্রেশনটা সুন্দর হবে এবং ইয়েটা হবে, অথরিটিটাও সুন্দর থাকবে। ডিসেন্টলি পর্যন্ত জায়গাটা আমার চেঞ্জ করে নেব। সেমভাবে দেখি নিচের অংশটা, মেটা ডেসক্রিপশনে আমার ছিল যে এই জায়গাটা, আমাকে মেটা ডেসক্রিপশনটা বলছে যে না এটা চেঞ্জ করে এটা দাও তাহলে বেশি বেটার হবে। ক্যাপচার অ্যাকচুয়াল সার্চ ফ্রেজিং, সিগন্যাল কম্প্রেসিভ অ্যান্ড রিয়েল এভ্যালুয়েশন, আচ্ছা তো দুইটা ভালো। তো আমার এই জায়গাটাতে আগে ছিল এটা, আমি এখন এটা অ্যাড করে রেখে দিলাম। এখন দেখেন এইভাবে যদি মনে করেন আপনি আপনার আপডেট করেন, আমার এখানে এই ফাইলটা যখন ছিল, এখন যেটা আপডেটেড ফাইল সেটা আগের চেয়ে অনেক বেশি অপটিমাইজড, এবং এখানে মনে করেন অল্প কিছু কিওয়ার্ড ছিল, কারণ আমার এই সাইটটা যেহেতু নতুন এখানে বেশি কিওয়ার্ড জমা হয় নাই, অল্প কিছু কিওয়ার্ড জমা হয়েছে। তো আমার এই সাইটটা যখন আরও বেশি মনে করেন আমি এখন এইভাবে যদি এখন আপডেট করে এটা আপডেট করব, তারপরে যখন আমি ইন্ডেক্স রিকোয়েস্ট দিব নেক্সটে আমার কিছুদিন পর ওই কিওয়ার্ডগুলোর জন্য আরও বেশি ইমপ্রেশন আসতে থাকবে। আরও বেশি যখন ইমপ্রেশন আসবে তখন হচ্ছে আলটিমেটলি আমার ক্লিকের পরিমাণটাও বেড়ে যাবে। আর দেন আমার আরও 15 দিন পর বা ধরেন আরও 1 মাস পর আমার এখানে মনে করেন 25টা কিওয়ার্ড, আমি যখন আবার এটা ওপেন করে দেখব তখন দেখা যাবে যেখানে 50, 60 বা 100 বা 200 কিওয়ার্ড হয়ে গেছে। তখন সেম প্রসেস আমি যখন আবার অ্যাপ্লাই করব ওই 100টা কিওয়ার্ডের জন্য, তখন আমার এই আর্টিকেলটা আরও বেশি মানে কোয়ালিটিফুল হবে, আরও বেশি ভ্যালুয়েবল হবে, তখন আরও বেশি ইমপ্রেশন দিবে এবং আরও বেশি তখন ক্লিক আসার পরিমাণটা বাড়বে। এবং এইভাবে মনে করেন আপনার এখানে অল্প কয়টা কিওয়ার্ড 50টা ইমপ্রেশন, তো আপনি মনে করেন এখানে কিওয়ার্ডের পরিমাণটা যদি এরকম বাড়ায়া বড় করতে পারেন, যেমন ধরেন আমার এটার জন্য 2500 কিওয়ার্ডের জন্য আমার এটা মানে শো করে 3000 ইমপ্রেশন আসছে। তো এত 3000 ইমপ্রেশন আসার ফলে কিন্তু আমার 325টা ক্লিক পাইছি, নাহলে কিন্তু আমি কখনোই 325টা ক্লিক পাইতাম না। এবং এই ক্লিকগুলো কিন্তু খুবই ভ্যালুয়েবল, মানে আমার এখানে কিন্তু সবগুলো কিন্তু সেলিং আর্টিকেল, মানে এইসব কিওয়ার্ডের জন্য কিন্তু সেল হয়, ভালো পরিমাণে সেল হয়। শুধু সেল হয় না, যেমন আমার আজকে একটা অর্ডার আসছে, মানে একটা অর্ডারেই কিন্তু আপনার অনেকটা টাকা উঠে আসে, পুষে যায়। মানে আপনার মনে করেন এই কিওয়ার্ড আর্টিকেলগুলো লিখে এরকম আপনি সেলিং আর্টিকেলগুলোতে অল্প ক্লিক পাইলেও মনে করেন 300 জন যদি মনে করেন নিয়ে আসতে পারেন, 300 জনের মধ্যে দেখা যাবে যে আপনার 100 জনই, কারণ লোকে কিন্তু ভিএস লিখে সার্চ মারতেছে, সে কিন্তু যখন কিনতে চায় এটা কিন্তু এটা ভালো নাকি এটা ভালো সে জানতে চায়, তখন তাদের কেনার পসিবিলিটিটা বেশি থাকে। এখন দেখা যায় আপনি এরকম 300 জন আনতে পারলে দেখা যাবে যে আপনার 50-60 জন বা 100 জনও যাইতে পারে, মানে 50 জনও যদি আমাজনে যায় 10 জনই কিনে ফেলবে। 10 জনই কিনে ফেললেও আমার এই অ্যাকাউন্টটা ওইটার সাপোর্টিং অ্যাকাউন্ট, মানে যাতে ব্যাকআপ ওইটা যাতে নষ্ট হয়ে গেলে এটা দিয়ে চালাইতে পারি, এটা তো হলো আমার মেইন অ্যাকাউন্ট। আর এটাতে কিছু বিংয়ের জন্য কিছু অ্যাড করে রাখছি, মানে আজকে একটা অর্ডার আসছে সেটাতে দেখেন মানে এই কিওয়ার্ডের জন্য কিন্তু আমার এটা গুগলে 1 নম্বর পজিশনে $199 একটা অর্ডার, এবং এটাতে কিন্তু আমি ভালো কমিশন পাবো, অলমোস্ট $9 কমিশন পাবো।
মানে $200 জন্য 4.5% কমিশন দেয় এটাতে। যেমন আমার এই কিওয়ার্ডের জন্য নিনজা এনসি 300 ভার্সেস 301 এই কিওয়ার্ডের জন্য এখন দেখেন গুগলের 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে আছে, এবং এটার জন্য কিন্তু আমার যে অর্ডারটা আসছে যে নিনজা এনসি 301 এটা কিন্তু, এবং লাস্ট এখানে সার্চ কনসোলের ডাটা, এটা গুগলের ডাটা, এটা এভারেজ পজিশন দেখাচ্ছে 71টা ক্লিক আসছে লাস্ট 90 দিন, লাস্ট 28 দিন দেখা যায় না যদিও, তো মাত্র 71টা ক্লিক আসছে, কিন্তু দেখেন আমার এখানে কিন্তু একটা অর্ডার চলে আসছে, একটা অর্ডার চলার কারণে $9 মানে অ্যাপ্রক্সিমেট 1000 টাকার মতো চলে আসছে। তো আমি কিন্তু সেম জিনিসটা করেছি এভাবে কন্টেন্টটা আপডেট করে করে, শুধু যে আমি বিংয়ে এভাবে আপডেট করি এমন না, আমি গুগলের সার্চের যে ডাটাগুলো পাই এই ডাটাগুলো নিয়ে এভাবে কন্টিনিউয়াসলি আপডেট করি, ফলে হচ্ছে দেখা যায় একই সাথে বিং এবং গুগল দুই জায়গাতেই আমার ইমপ্রেশনটা বাড়তে থাকে। যদিও ইদানিং আমি গুগল কেয়ার করতেছি না, কারণ গুগল কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে হ্যারাসমেন্ট করতেছে। আমার গত মাসে এই মাসে 1500 ট্রাফিক কমে গিয়েছে, তো আমি এখন টোটালি বিংটাকেই ফোকাস করে দেন আমি আমার কন্টেন্টগুলো আপডেট করে যাচ্ছি। তো কন্টেন্ট আপডেটের পর যে জিনিসটা আসছে আমার এখানে, আমি আগে এই জন্য স্ক্রিপ্টটা লিখে রাখছিলাম, স্ক্রিপ্টটা আমি পুরোটা এই জন্য পাবলিশ করেছি যাতে দেখে দেখে বলা যেতে পারে। হ্যাঁ, কন্টেন্ট আপডেট করলাম। আমাদের কন্টেন্ট আপডেটের পর হচ্ছে ব্যাকলিঙ্ক। তো আমাদের ব্যাকলিঙ্ক নিয়ে কোর্সে একটা ফুল ভিডিওই আসবে, কারণ ব্যাকলিঙ্ক নিয়ে এখানে বলে শেষ করা যাবে না, কারণ যেহেতু বিংয়ের জন্য ব্যাকলিঙ্ক অনেক বেশি ম্যাটার করে। এই ভিডিওটা হচ্ছে আমাদের কোর্সেরই একটা ভিডিও, যদিও কোর্সে আমি কোথাও বিং নিয়ে ট্রাফিক জেনারেশন দেখাবার উল্লেখ করি নাই, তারপর হচ্ছে অনেকে রিকোয়েস্টের প্রেক্ষিতে এটা দিচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে পাবলিকলি দিয়ে দেবো, কারণ হচ্ছে আমাদের কোর্সের ক্ষেত্রে এই ভিডিওটা ছিল না, তারপরে অনেকে রিকোয়েস্টের কারণে আমি ভিডিওটা বানিয়েছি। আমাদের কোর্সে যেগুলো ছিল যে বিং নিয়ে কিছু ছিল না, আমাদের লিঙ্কডইন নিয়ে, কোরা নিয়ে ট্রাফিক জেনারেশন ছিল, তারপরে হচ্ছে ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা ছিল। তো আমি এই ভিডিওটা এর পরেই বানিয়ে ফেলবো, এই ভিডিওটার পরেই বানিয়ে ফেলবো, আর লিঙ্কডইন এবং কোরা থেকে কীভাবে ট্রাফিক নিয়ে আসা যায় এই ভিডিওগুলো পরে বানাবো। তারপরও যেহেতু এটা হচ্ছে যারা শুধু কোর্সের জয়েন করছে তারাই দেখতে পারবেন, কারণ ব্যাকলিঙ্ক নিয়ে ভিডিও বানাইলে যে সকল রিসোর্স আমি ইউজ করব, ওই আমার যারা কোর্সে জয়েন করছেন তারা স্বাভাবিকভাবে এগুলো চেয়ে বসে থাকবেন, তো তাদের তো অবশ্যই দিতে হবে। তো এগুলো আবার ফ্রি ইউজারদের তো আর দেওয়া পসিবল না, কারণ যে সকল সাইট থেকে আমি ব্যাকলিঙ্ক করবো, আর যেহেতু আমার এই কোর্সটা মাত্র 1000 টাকা, যারা জয়েন করছেন তারাও একদম চিপ প্রাইসে চাচ্ছেন, চিপ প্রাইস বলতে ফ্রি ব্যাকলিঙ্ক চাচ্ছেন, তো আমিও ফ্রি ব্যাকলিঙ্কই করব, পেইড কোনো ব্যাকলিঙ্ক করব না। তো ফ্রি ব্যাকলিঙ্কের মধ্যে কোন ব্যাকলিঙ্কগুলো ইফেক্টিভ, কোন কোন সাইট থেকে আমি ব্যাকলিঙ্ক করব, তো এই রিসার্চগুলো যারা শুধু কোর্সে জয়েন করছেন তাদেরকেই দিয়ে দিব। আর সেজন্য হচ্ছে ব্যাকলিঙ্ক নিয়ে ফুল একটা বড় ভিডিওই হবে এই ভিডিওর মতো। আর এটা যেহেতু একদম ফ্রি ভিডিও, তারপরও হচ্ছে আমি আমার এই আউটলাইনের যে স্ক্রিপ্টটা লিখেছিলাম সেটা ফুলফিল করার জন্য আমি এটা বাকি অংশটুকু আমি কন্টিনিউ করতেছি। তো ব্যাকলিঙ্কগুলোর মধ্যে বিংয়ের ক্ষেত্রে বেশি ম্যাটার করে। গুগলের ক্ষেত্রে যেমন ধরেন আপনার ব্যাকলিঙ্ক ছাড়াও কন্টেন্ট কোয়ালিটি, সার্চ ইনটেন্ট ফুলফিল করে র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন, কিন্তু বিংয়ের ক্ষেত্রে আপনার ব্যাকলিঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ব্যাকলিঙ্ক করার জন্য আরেকটা কথা, বিং যেরকম গুগল যেরকম আপনার রিলেভেন্ট ব্যাকলিঙ্ক খুঁজে, আর্টিকেল, আপনার কিচেন নিশের সাইট থেকে যদি আপনি ব্যাকলিঙ্ক পান তখন কিন্তু গুগল এটাকে প্রাধান্য দিবে। অন্যান্য নিশ থেকে যদি আপনি পান যেগুলো ইররিলেভেন্ট ব্যাকলিঙ্ক, ওগুলোতে গুগল খুব একটা কেয়ার করবে না। বিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে অবশ্যই রিলেভেন্ট ব্যাকলিঙ্ক কেয়ার করে, দাম দেয়, অবশ্যই বেশি দাম দেয়, কিন্তু আপনি যদি হাই ডোমেইন অথরিটি সাইট থেকে ব্যাকলিঙ্ক নেন তখন ওই ব্যাকলিঙ্কটাকেও সে প্রাধান্য দেয়। সেটা যদি ইররিলেভেন্টও হয় সমস্যা নাই, কিন্তু হাই ডোমেইন অথরিটি সাইট থেকে নেন তখন সে কিন্তু এটাকে দাম দিবে আপনাকে। যেমন আমার এখানে অল্প কয়টা সে পাইছে, সে এখানে দেখেন এই ওয়েবসাইট থেকে পাইছে, লিঙ্কডইন থেকে পাইছে। তো এখানে কিছু আপনাকে আমি সবচেয়ে ভালো ব্যাকলিঙ্ক কীভাবে আপনি পাবেন, আপনার মেইন যে জিনিসটা খুঁজবেন আপনি ব্যাকলিঙ্কের মধ্যে আপনি কখনোই স্প্যামওয়ালা সাইট থেকে ব্যাকলিঙ্ক নেবেন না। আপনি মনে করেন ব্যাকলিঙ্ক নাও করেন তাও কোনো সমস্যা নেই, কিন্তু স্প্যামওয়ালা সাইট থেকে আপনি কখনোই ব্যাকলিঙ্ক নেবেন না। যেমন স্প্যামওয়ালা সাইট থেকে যদি আপনি ব্যাকলিঙ্ক নেন তখন কিন্তু আপনার ওই প্রবলেম হবে, অনেক টাইপেরই প্রবলেম হবে। আমি এখন কীভাবে স্প্যাম স্কোর চেক করতে এগুলো তো জানেন, তারপর আমি দেখাচ্ছি, কারণ আপনাদের সবসময় চেষ্টা করবেন যে একদম স্প্যাম স্কোর ছাড়া এটাতে যা চেক করবেন, ফ্রিতে চেক করা যায়। দেন
আমার সাইটটা দিয়েই দেখাই মনে করেন। আর আমাদের যে ব্যাকলিংয়ের যে ভিডিওগুলো আসবে নেক্সট কোর্সের ক্লাসে, ওইখানে আমি দেখাবো যে আমি কোন কোন সাইট থেকে, যেমন আমার সাইটে মজ ডিএ ডোমেইন অথরিটি 10, স্প্যাম স্কোর দেখেন 1%। তো আপনারা এরকম 1%-এর বেশি স্প্যাম স্কোরওয়ালা সাইট থেকে কখনোই ব্যাকলিং নেবেন না, চেষ্টা করবেন পুরাতন সাইট থেকে নিতে, যত বেশি পুরাতন নেবেন ততই ভালো। যেমন আমার সাইটটার বয়স দেখেন 195 দিন, মানে 6 মাস 15 দিন, মানে 6.5 মাস। তো মানে পুরাতন হলে আরও ভালো। আমার একটা নতুন সাইট কিডস প্রেপ, এটা 6 মাস হয়েছে বয়স, 6.5 মাস হয়েছে, মানে ডোমেইন কেনার বয়স হয়েছে 6.5 মাস, আর কাজ শুরু করেছি 5 মাস 5.5 মাসের মতো হয়েছে। তো আপনারা মনে করেন দরকারে 0 ডোমেইন অথরিটি, আমার এখানে মজ ডোমেইন অথরিটি 10 থেকে না নিলেও 0 থেকে নেন, কিন্তু এরকম 1%-এর বেশি স্পাম স্কোর থেকে নেবেন না। আপনি মনে করেন এখানে পাইলেন 100 ডোমেইন অথরিটি, স্পাম স্কোর 10%, 20%, ওগুলা থেকে নেওয়ার দরকার নেই আপনার ক্ষেত্রে, তখন এটাতে লাভ হবে না, উল্টো ক্ষতি হবে। তারপরে হচ্ছে সবগুলা মনে করেন যে আপনি গেস্ট পোস্ট নিতে হবে এমন না, কারণ আপনি গেস্ট পোস্ট নিতে গেলে অনেক বেশি কস্ট আসবে, যেগুলো আপনি কাভার করতে পারবেন না। তো সব টাইপেরই ব্যাকলিং নেবেন। বিংয়ের ক্ষেত্রে আপনার ডোমেইন অথরিটিটাই বেশি ম্যাটার করে। তো ডিরেক্টরি সাইট এগুলো থেকে নেবেন। ডিরেক্টরি সাইটগুলোতে মধ্যে আমি আমার কোর্সের ভিডিওটাতে দিয়ে দিব রিসোর্সগুলা, যে অনেকগুলা সাইট আছে যে দেখুন অনেক হাই ডোমেইন অথরিটি, কিন্তু ওগুলাতে ব্যাকলিংকে কিন্তু স্পাম স্কোর বেশি, ওগুলা নেওয়া যাবে না। বুকমার্কিংয়ের ক্ষেত্রে সেম কথা, বুকমার্কিং সাইটগুলো থেকে হাই ডোমেইন অথরিটিটাই নেবেন। তারপর হচ্ছে চেষ্টা করবেন যে ব্যাকলিংগুলো ইন্ডেক্স করার। আমি এটাতে আপনাদের দেখে দিচ্ছি যে আমি কি পদ্ধতি অ্যাপ্লাই করি। যেমন ব্যাকলিংগুলা ইন্ডেক্স করার জন্য গুগল কমিউনিটি চ্যাট, এখানে যাবেন, মাই প্রোফাইল। আমি আমার ব্যাকলিংগুলা ইন্ডেক্স করার জন্য এখন দেখেন এখানে এমনিতেই আমি লিখছি মাই সাইট, এটা যদিও ব্যাকলিং এর জন্য না। এই যে আমার লিঙ্কডইনের এই আর্টিকেলটা ইন্ডেক্স হচ্ছিল না, মেইন উদ্দেশ্য হইলো আমার এখানে আমি যা পুশ দিয়েছি যে আমার এই আর্টিকেলটা ইন্ডেক্স হচ্ছে না, মেইন উদ্দেশ্য হলো আমি এই আর্টিকেলটা এখানে ফেলায় দেয়া। এবং এটা কিন্তু গুগলের কমিউনিটি সাপোর্টের অংশ। তো গুগল কিন্তু এখানে রেগুলারলি বট পাঠায়। তো বট যখন এখানে আসে, বট এসে যখন এই ইউআরএলটা পায়, সে যখন এটাতে ক্রলিং করে, তখন কিন্তু ওই লিঙ্কটাতে যখন যায়, সে যদি কোয়ালিটিফুল মনে করে, সে কিন্তু ইন্ডেক্স করে ফেলে। এখন দেখেন আমার এটা যে আমি কোয়েশ্চেনটা লিখছি এখানে, এই কোয়েশ্চেনটাই কিন্তু ইন্ডেক্স, এবং এখানে দেওয়ার পর আমার এই আর্টিকেলটাও মোস্ট প্রবাবলি ইন্ডেক্স হয়ে গিয়েছে। দেখেন এই আর্টিকেলটাও ইন্ডেক্স হয়ে গিয়েছে। তো আমি এভাবে কমিউনিটি সাপোর্টে এসে আজকে কোয়েশ্চেন আমি যে ব্যাকলিংগুলা করেছি, যেমন ধরেন পোস্টে যায়, এখানে দিলে কিন্তু ইন্ডেক্স হয়ে যায় এটা পোস্টগুলা। তারপর আপনি কি কি টাইপের প্রবলেম ফেস করতেছেন, এখানে আমি টিপ দিলাম আন্দাজে একটা, না এখানে না, আমার নিউ পোস্ট দিব, যে পোস্টে কোয়েশ্চেন, এটা গুগলের কমিউনিটি সাপোর্ট। এখান থেকে কিন্তু আপনার সাইটে কিন্তু একটা ব্যাকলিং পাইলেন, আর ওইটা এখানে আপনার প্রবলেম, এখানে আপনার অ্যাড করে, ক্যাটাগরি অ্যাড করে, সব কিছু ফিল আপ করে আপনি মনে করেন যখন পোস্টটা দিবেন, ওই পোস্টটাতে কিন্তু গুগলের বটটা যাবে। বট গেলে আপনার ওই লিঙ্কগুলো পাইলে, তখন কিন্তু ওই লিঙ্কগুলোতে যখন ভিজিট করবে, সেগুলো যদি কোয়ালিটিফুল হয় তখন ইন্ডেক্স করে নিবে। তো আপনি যে যে সাইটগুলোতে ব্যাকলিং করবেন, সেই ব্যাকলিংগুলা এখানে না সুন্দর করে একটা লিখবেন। মানে আমি আগে যেভাবে লিখছিলাম আমি আপনাদের দেখাই, এই যে আমি কিন্তু আমার এইগুলাতে আমি ইমপ্রেশন বানানোর জন্য এগুলা থেকে গুগল থেকে ব্যাকলিং নিয়েছি। এরপরে হচ্ছে দেখেন আমি এখানে লিখছি যে আমার এই why my pulse not getting index again, আমার এই লিঙ্কডইনের এই অ্যাকাউন্টটা এই এটা আর্টিকেলটা ইন্ডেক্স হচ্ছিল না, দেখি তো এটা ইন্ডেক্স হয়েছে কিনা। এখানে পুশ দিলে কিন্তু গুগলের বটগুলা তাড়াতাড়ি আপনার এই যে দেখেন এটা ইন্ডেক্স হয়ে গিয়েছে। লিঙ্কডইন আর্টিকেলগুলো কিন্তু সাধারণত ইন্ডেক্স হইতে চায় না, মানে ম্যাক্সিমাম লোকই এই প্রবলেমগুলো ফেস করেন। এটা কিন্তু আমার ইন্ডেক্স হয়ে গিয়েছে, এটা র্যাঙ্কিংও আছে, যে দেখেন একদম উপরেই আছে। তো আমি কিন্তু এইভাবে আমার আর ব্যাকলিংগুলা ইন্ডেক্স করি। ইন্ডেক্স না হইলেও প্রবলেম নাই, কারণ ইন্ডেক্স না হইলেও গুগলের বট আপনার সবগুলো ব্যাকলিংকে ইন্ডেক্স করবে এমন না, কিন্তু সে যাতে ব্যাকলিংটা খুঁজে পায়, সে ব্যাকলিংটা খুঁজে পাইলে ওই ব্যাকলিংটা যখন সে ভিজিট করবে, ওইখান থেকে যখন আপনার সাইটটা পাবে, সে কিন্তু আবার ওই জায়গা থেকে আপনার সাইটে যখন যাবে, তখন সে আপনাকে ধরে নেবে যে না, এখানে একটা রেফারেল ব্যাকলিং দেয়া আছে। তো ইন্ডেক্স না হইলেও
মানে গুগলের বটকে বা বিংয়ের বটকে, বিংয়েও কিন্তু সেমভাবে কমিউনিটি সাপোর্ট আছে। আপনি দেখবেন আমি বারবার এরকম এই জন্য সার্চ দিই বিং কমিউনিটি সাপোর্ট, আপনি সাপোর্ট লিখে সার্চ করবেন, সেমভাবে গুগলের মতো প্রশ্ন এখানে যে আপনার যে এই যে দেখেন সাপোর্ট ডট বিং, এখানে যে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, এখানে আপনার প্রবলেমগুলো আপলোড করতে পারবেন। তো মেইন উদ্দেশ্য হলো আপনার এখানে মেমোরি এবার লিঙ্কটা দিলে এই লিঙ্কটা বট ভিজিট করবে, দেন এই লিঙ্কটা থেকে যখন আপনার ওয়েবসাইটটাকে পাবে, এখানে আমার লেখার মানে মেইন উদ্দেশ্য হয়তো ছিল আমার লিঙ্কডিন থেকে আমার কোনো একটা আর্টিকেলে একটা ব্যাকলিঙ্ক দেয়া। এই যে দেখেন আমার এখানে এই আর্টিকেলের মধ্যে কিন্তু আমি ব্যাকলিঙ্ক দিছি। এই ব্যাকলিঙ্কটা দেওয়ার জন্য লিঙ্কডিন থেকে অনেকে বলবেন যে লিঙ্কডিন আপনার আর্টিকেলগুলো যদি ইন্ডেক্স হয় এবং ইন্ডেক্স প্রোফাইল থেকে ব্যাকলিঙ্ক যদি পান, তখন সেটা কিন্তু অনেক ভালো কাজ করে। এবং লিঙ্কডিনের এই যে যদিও ফলো ব্যাকলিঙ্ক দিবে, কিন্তু ডোমেইন অথরিটিটা অনেক হাই এবং আর্টিকেলগুলো কিন্তু মানে খুবই এই কিওয়ার্ডের জন্য আমি সার্চ করলে দেখি উপরের দিকেই পাবো। গুড হাউসকিপিং, এটা ডোমেইন অথরিটি 90, দেখেন উপরের দিকেই আছে। তো এগুলা কিন্তু অথরিটি এবং সোশ্যাল ব্যাকলিংগুলা ভালোই কাজ করে, অন্তত ইয়ের জন্য ভালো কাজ করে, বিং এর জন্য। তো আপনি মনে করেন এভাবে প্রথমে ব্যাকলিং করবেন, কি কি রিসোর্স থেকে ব্যাকলিং করবেন আমি আমার নেক্সট ভিডিও যেটা আমাদের কোর্সে যেটা হবে, আমি আপনাদের যারা কোর্সে জয়েন করছেন রিসোর্সগুলোও দিয়ে দিব এবং লাইভ করে দেখাবো কয়েকটা ভিডিও। আর এখানে আমি জাস্ট শুধু বেসিক কনসেপ্টটা দিচ্ছি যে আপনি ব্যাকলিং করার সময় স্পাম স্কোর ছাড়া 1%-এর কম স্পাম, 1% বা মানে 1%-এর কম হয় না, 0% হয় না। তো আপনি 1%-এর বেশি স্পাম স্কোর সাইট থেকে নেবেন না। তারপরে হচ্ছে ওই সব টাইপেরই ব্যাকলিং করবেন। পরে ব্যাকলিং করার পর ব্যাকলিংটা ইন্ডেক্স হোক বা না হোক, যাতে রোবট অন্তত ব্যাকলিংয়ের লিঙ্কটা খুঁজে পায়, সেজন্য হচ্ছে আপনার ওই এভাবে কমিউনিটি সাপোর্টে দিবেন অথবা লিঙ্কডিনে পোস্ট করবেন। যেমন আমি 2-1 দিন আগে হয়তো একটা আর্টিকেল আমার ইন্ডেক্স হচ্ছিল না, তো লিঙ্কডিনের আর্টিকেলগুলো কিন্তু খুব দ্রুত ইন্ডেক্স হয়, মানে পোস্টগুলো ইন্ডেক্স হয়, আর্টিকেল না, সরি। তো আমি কিন্তু এখানে দিয়ে রোবটকে ওইখানে পাঠাইছিলাম। যেমন এটাতে গেলে ফেসবুকে যাবে, এখানে দেখি এটা কোনটা, হ্যাঁ এখান থেকে মানে পোস্ট দিলে পোস্ট থেকে কিন্তু পোস্টগুলো আর্টিকেলের আগে তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে বসে থাকে। তো এই পোস্টের মধ্যে যদি লিঙ্ক দেন, মানে আপনার যে ব্যাকলিং করেছেন সেগুলোর লিঙ্ক দেন, সেগুলো থেকেও কিন্তু যখন ইন্ডেক্স হওয়ার জন্য রোবট আসবে, তখন সেখান থেকে আপনার যে লিঙ্কগুলো খুঁজে পাবে, তখন আপনার অটোমেটিক্যালি সার্চ কনসোলে গেলে দেখবেন যে আপনি ব্যাকলিংগুলো পেয়ে গেছেন, বা আপনি বিভিন্ন ব্যাকলিং চেকার দিয়ে চেক করলে দেখবেন যে আপনার ব্যাকলিংগুলো হয়ে গেছে। তো এই হলো আমাদের টোটাল বিং নিয়ে কমপ্লিট ট্রাফিক জেনারেশনের ভিডিও। তো আমি পুরো জিনিসটা আবার সামারি করি। প্রথমে আমি টেকনিক্যাল প্রবলেম ফিক্স করব। আমার মেইন কাজ হইল কন্টেন্ট আপডেট, ওইটাই আমার একটা আর্টিকেল নেবে, কিন্তু সেটা করার আগে আমি প্রথমে টেকনিক্যাল প্রবলেমগুলো ফিক্স করব। টেকনিক্যাল প্রবলেমগুলো ফিক্স করার পর ইন্ডেক্সিং যাতে স্মুথলি হয় আমি এই জিনিসটা সেট আপ করে নিব। সেট আপ করে নেওয়ার পর আমি আমার কন্টেন্টটা আপডেট করব। এই জিনিসটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। একদম সিম্পল বিষয়, আমি এখানে একদম চ্যাট জিপিটির থ্রুতে করে নিব, ডাটাগুলো অ্যানালাইসিস করে চ্যাট জিপিটিকে বলবো আমি এই ডাটাগুলো পাচ্ছি, আমার এই ডাটাগুলোর জন্য ইমপ্রেশন হচ্ছে, কি কি করলে কি কি চেঞ্জ করলে তুমি করে দেবো। তখন কিন্তু সে কিন্তু চ্যাট জিপিটি আরও ভালোভাবে করে নেয়। তারপর হচ্ছে যারা আমার কোর্সে জয়েন করেছেন, মানে ফ্রিতে এরকম সব কিছু দেখা যায় না, আমি এই প্রম্পটটার আরও আপডেটেড ভার্সন, মানে আরও বেটার ভার্সন দিয়ে দিব, যে এখানে অ্যাড করে যারা কোর্সটা নিয়েছেন আজকে বা কালকের মধ্যে বা ফ্রাইডেতে আমি আরেকটা জিনিস বানিয়েছিলাম। তো ওইটা হচ্ছে যারা শুধু কোর্সে জয়েন করছেন তারাই পাবেন। এখানে আমি অ্যাড করে দিব রাইটিং উইথ চ্যাট জিপিটি, যারা পারচেস করছেন ওইটা আমি ফ্রাইডেতে অ্যাড করব, কারণ আমি ওইটা বানানো কমপ্লিট হয়েছে। তারপর আমি নিজে টেস্ট করতেছি যাতে রোবটটাকে প্রথমে এসইও এক্সপার্ট করে নিব, তারপরে হচ্ছে তাকে টাস্ক দিব, তখন সে যে আপডেট দিবে কন্টেন্টগুলোর সেটা আগের চাইতে বেটার রেজাল্ট আসবে। আপনারা এটা দিয়েও কাজ চালাইতে পারবেন। তারপর আমি ওইটা অ্যাড করে দিব, আরও ভালো প্রম্পট এটার চাইতে। আর তারপর হচ্ছে আপনি ব্যাকলিং করবেন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলেই গেছি, এখানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর্টিকেলগুলো। যত বেশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আপনার আর্টিকেলগুলো বুস্ট আপ হবে। এখানে কিন্তু আমি এই যে এখানে এফ পাইলটে ইয়ের ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম, মানে ওই পোস্টটা অনেক বেশি রিসোর্সফুল, আমার অনেক বেশি ভালো লাগছে। ভাইয়ের এটা আমি নিজেই ফলো করি, হিউম্যান টাচ না, এখানে ব্যাকলিং নিয়ে ওনার একটা ইয়ে ছিল,
কিভাবে কন্টেন্টের আপনার ব্যাকলিংয়ের স্ট্র্যাটেজি করবেন। এই যে এখানে আপনি এটাই পরে নেবেন, এটা অনেক বেশি মানে কোয়ালিটিফুল, এটা এরকম না। আপনার এই যে 11টা স্ট্র্যাটেজি এখান থেকে এটাও না, মানে 6 মাসের একটা প্ল্যান ছিল আপনার, দেখবেন এখানে ব্রোকেন লিঙ্ক। আপনি ওই অ্যাপ পাইলটের শহীদুজ্জামান ভাইয়ের পুশগুলো চেক করবেন, আমি এখানে দিচ্ছি না, এখানে দেখবেন একটা 6 মাসের একটা প্ল্যান ছিল। তো ওই প্ল্যানটা কিন্তু খুবই ইফেক্টিভ, আমি নিজেও ফলো করি। প্রথমে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এই যে দেখেন সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল করেন, লিঙ্ক দেন, এই পোস্টটা আপনারা, এটা হচ্ছে 2 মার্চের পোস্ট, অ্যাপ পাইলট গ্রুপে গেলে পাবেন। সোশ্যাল মিডিয়া শেয়ার ওইখানে আছে, তারপর সোশ্যাল বুকমার্কিং, ডিরেক্টরি, তো এগুলা কিন্তু ফ্রিতে আপনি করতে পারবেন। যেহেতু আমার কোর্সে যারা জয়েন করছেন সবাই মানে ইনভেস্ট ছাড়া জিনিসগুলো খুঁজেন বেশি। আমি নিচেও এটা করি, মানে এটা ইয়ার কিছু না, আমি সবগুলোতেই চাই যে এখানে টাকা ইনভেস্ট ছাড়া যেটা হয়। তো সোশ্যাল মিডিয়া ব্যাকলিং আপনার কোনো টাকা লাগবে না, কিন্তু এগুলো ইফেক্টিভ। মানে যারা মানে সব নতুন মানে ফ্রিতে পাওয়ার জিনিসগুলো আমরা কিন্তু দাম দিই না, কিন্তু আসলে যারা অনেকদিন যাবত কাজ করে তারা জানে। সোশ্যাল বুকমার্কিং লিঙ্ক, বুকমার্ক আপনার মেইন যে জিনিসটা আমি আপনাকে বললাম, যে আপনি শুধু স্প্যাম স্কোরটা চেক করে নেবেন, এই আর্টিকেলটা আপনি পড়বেন। তারপরে হচ্ছে ফুরামের ব্যাকলিং। ফুরাম মানে এখন মনে করেন একদম মার্কেট কাঁপাচ্ছে, মানে আপনি একটা কিছু লিখে সার্চ করবেন, দেখবেন ফুরাম আগে র্যাঙ্ক করে বসে আছে। যেমন নিনজা বাসেস গরমি এয়ারপ্লেন লিখে আমি সার্চ করলাম, আমি দেখবো এখানে, আচ্ছা এটা আমার নিজেরই একটা আর্টিকেল, এটাও আমারই আর্টিকেল, এখানে ফুরাম, এই যে দেখেন ফুরামগুলো র্যাঙ্ক করছে। তো ফুরাম থেকে ব্যাকলিং নিলে কিন্তু খুবই ভ্যালুয়েবল আসে। আপনি ফুরাম প্রোফাইলে লগ ইন করবেন, কিছুদিন অ্যাক্টিভ থাকবেন, পরে হচ্ছে আপনার বায়োতে একবার লিঙ্ক দিতে পারবেন, পোস্টের মধ্যে কমেন্ট করে, ওই কমেন্টগুলোও কিন্তু ইন্ডেক্স হয়ে যায় লিঙ্ক দিলেন। তারপর হচ্ছে ওয়েব 2.0, এটাও কিন্তু আপনি ফ্রিতে ব্যাকলিং করতে পারবেন। আমি আমার কোর্সের ওই ব্যাকলিংয়ের ভিডিওটাতে রিসোর্স দিয়ে দিব কোন কোন ওয়েব 2.0 লিঙ্ক থেকে আমি ব্যাকলিং করি, এবং আপনি করলে আপনার লাভ হবে। ব্যাকলিংয়ের ভিডিওটা আসবে একটু লেটে, কারণ আমি নিজের সাইটে এখনও ব্যাকলিং করি নাই ভালোভাবে। তো আমি নিজের সাইটের জন্য ব্যাকলিং করতেছি, অনেকগুলো যদিও করছি, এখানে আমি এই রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। উইকি ব্যাকলিং করেছি কিছু, মানে এগুলো কিন্তু উইকি ব্যাকলিংগুলো কিন্তু খুবই ভালো। উইকি ব্যাকলিংগুলো কিন্তু মানে স্প্যাম স্কোর থাকে না। তারপরে কিছু ব্যাকলিং, এই প্রোফাইল ব্যাকলিং করতেছিলাম। তো আমি যে জায়গাগুলোতে আমার জন্য ব্যাকলিং করব, ওই ব্যাকলিংয়ের রিসোর্সগুলো দিয়ে দিব আপনাদের ওই ব্যাকলিং ক্লাসে। তো এই ব্যাকলিংগুলো আরও বেশি জমা হোক, মানে 100, 200 বা 300 ব্যাকলিং জমা হওয়ার পর রিসোর্সগুলো দিলে ওই রিসোর্সগুলো আপনার জন্য উপকার হবে। তারপর হচ্ছে কমেন্ট ব্যাকলিং, এই পোস্টটা আপনি পড়লেই, মানে আর ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, আপনি মনে করেন এই পোস্টটা পড়লেই মানে বুঝতে পারবেন যে কোন টাইপের ব্যাকলিং করেন। এটা অনেক, মানে আমি নিজে এটা ফলো করে অনেকগুলো মানে আমার কাজে আসছে, আপনি এটা ফলো করবেন। তো এই গেল আমাদের ব্যাকলিং নিয়ে টোটাল ভিডিওটার সামারি। তো আপনি এইভাবে মনে করেন ফলো করেন, কন্টেন্টটা কন্টিনিউয়াসলি আপডেট করেন, টেকনিক্যাল প্রবলেম সলভ করে, দেন দেখবেন ট্রাফিক আসতে থাকবে। মানে কনসিস্টেন্সি ফলো করতে হবে। আপনি প্রথম দিকে ট্রাফিক না আসলে বাদ দিয়ে দিলেন এমন না, বিং কিন্তু আপনাকে টেস্ট করবে, কিছুদিন টেস্ট করার পর তখন কিন্তু ট্রাফিক দিবে। এবং যারা বর্তমানে কাজ করতেছেন বলতে এআই দিয়ে সাইট চালাচ্ছেন, তারা কিন্তু টোটালি বিংয়ের উপর ডিপেন্ডেন্ট। আমি যদিও আগে তো বেশি বিংকে প্রাধান্য দিতাম না, কিন্তু গুগলের রিসেন্ট আপডেটের পর আমি মনে করেন টোটালি এখন বিংয়ের উপরই ফোকাসড। বিংয়ের উপর ফোকাসড করে আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি রেজাল্ট, কারণ মানে ট্রাফিকটা আসে। পাশাপাশি যে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে, মানে আমি দেখছি লিঙ্কডিনের পোস্টগুলো আমার কিন্তু ইন্ডেক্স এবং র্যাঙ্ক করতেছে, সেখান থেকেও ট্রাফিক নিয়ে আসতে পারতেছি। তো সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো আমি আমার নেক্সট ভিডিও এবং এই ভিডিওগুলোতে আমি শেয়ার করবো যে ট্রাফিক জেনারেশন নিয়ে আমাদের কোর্সের কিন্তু আর্টিকেল রাইটিংটা শেষ। প্রথমে আমাদের কম্পিটিটর অ্যানালিসিস, ব্লগ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, বিএস আর্টিকেল, বেস্ট আর্টিকেল লিখছি। আমরা কিন্তু এখন ট্রাফিক জেনারেশন সেকশনে আছি। তো আমাদের লিঙ্কডইন থেকে ট্রাফিক জেনারেশন, কোরা থেকে ট্রাফিক জেনারেশন, ব্যাকলিং, এই 3টা ভিডিও হলো আমাদের ট্রাফিক জেনারেশন নিয়ে। তারপর হচ্ছে আমাজন অ্যাডসেন্স নিয়ে কিছু ডিসকাশন করব, পরে আমাজন অ্যাফিলিয়েট নিয়ে ডিসকাশন করব। তারপরে হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাবেন, আমাদের প্রবলেমগুলো সলভ করে দিয়ে আমাদের কোর্সটা কমপ্লিট করব। তো আজকে এতটুকুই। নেক্সট ভিডিওটা হবে ব্যাকলিং নিয়ে, সেটা আরও কিছুদিন টাইম লাগবে, কারণ আমি আমার সাইটের জন্য ব্যাকলিং করতেছি। যত বেশি লেটে দিব আপনাদের জন্যই তত বেশি লাভ হবে, কারণ আমি তত বেশি রিসোর্স দিতে পারবো, মানে তত বেশি আপনারা মানে ব্যাকলিং করার জন্য একদম রেডিমেড লিঙ্কগুলো পাবেন, জাস্ট শুধু অ্যাকাউন্ট খুলে পুশ দিয়ে সাথে সাথে ব্যাকলিং করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর
এই ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন, বুঝে থাকলে অন্তত কমেন্ট করে জানাবেন, কারণ এই ভিডিওটা আমি কোর্সের পেইড রাখতে চাচ্ছিলাম, তারপরে ফ্রিতে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগে থেকে জানাইনি যেটা কোর্সে থাকবে, ফ্রি ইউজারদের জন্যই দিয়ে দিচ্ছি, সবাই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।